হ্যালো, ওয়েলকাম গাইস। দেখো আজকে আমরা আবার চলে এসেছি নতুন টপিক, রিফ্রাকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিসরণ নিয়ে। আজকে আমরা কি শিখবো? আলোর প্রতিসরণ শিখবো। আগের টপিক আমরা কি পড়েছি? আলোর প্রতিসরণ পড়েছি। তো আজকে আমি বলছিলাম নেক্সট ভিডিওতে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করা হবে। তো চলো, আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো, আজকে এই টপিকটা নিয়ে একটা ওয়ান শট ভিডিও আমি রেডি করছি। আলোর প্রতিসরণ ঘটনাটা কি? ফার্স্ট আমরা যখন আগের দিন আলোর প্রতিফলন করেছিলাম, আমাদেরকে জানতে হবে যে আলোর কখন প্রতিফলন ঘটে, কখন প্রতিসরণ ঘটে। একটা দর্পণ, এটা একটা মাধ্যমের মধ্যে আছে। এই দর্পণটায় যখন একটা পারদের প্রলেপ নিচেতে দিয়ে দেওয়া হচ্ছে, এই কিন্তু আলোটা এই তলে পড়ার পর এই তলে কিন্তু আর প্রবেশ করতে পারবে না। অর্থাৎ আলো এখান থেকে বাউন্স ব্যাক করে বেরিয়ে যাবে। এই ঘটনাটা হচ্ছে আলোর প্রতিফলন। রিফ্রাকশন মানে রিফ্লেকশন, এই পথে এলো, এই পথে ফিরে চলে গেল। এই ঘটনাটা হচ্ছে আলোর প্রতিফলন। কারণ এই মাধ্যম থেকে এই মাধ্যমে প্রবেশ করতে পারবে না। কারণ কি, এর মধ্যে কি রয়েছে? একটা বিভেদ তল রয়েছে। বিভেদ তলের পেছনে কি একটা পারদের প্রলেপ দেওয়া রয়েছে, সেজন্য এই কিন্তু এর ভেতরে প্রবেশ করতে পারবে না। বাট আলোর প্রতিসরণ ঘটনাটা কি? প্রতিসরণ ঘটনাটা হচ্ছে একটা অন্যরকম। প্রতিসরণটা হচ্ছে একটা মাধ্যম আর একটা মাধ্যমের সংযোগস্থল, একটা তল, সেটা বিভেদ তল হিসেবে কাজ করবে। একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আলো সামান্য দিক পরিবর্তন করে কি হবে, প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। এই ঘটনাটাকে আমরা বলি আলো প্রতিসরণ, তাই তো? তাহলে সেটা কিরকম ভাবে ঘটে সেটা আমরা ফার্স্ট দেখবো। কি, সাপোজ এখানে একটা মাধ্যম আছে, এটাকে যদি আমি প্রথম মাধ্যম বলি, এটা প্রথম মাধ্যম, এটা বিভেদ তল, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। ঠিক আছে, এটা কি, এখানে অবিলম্ব। আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে এসে এই দুই মাধ্যমে বিভেদ তলে পড়বে। পড়লো, এটা হচ্ছে আপতন কোণ আই, আমরা সবাই জানি। এরপর কি হবে, সামান্য দিক পরিবর্তন করে কি হবে, দ্বিতীয় মাধ্যম দিয়ে যাবে। সাপোজ এর যাওয়ার কথা ছিল কোন দিকে, এদিকে, এ যাবে কোন দিকে, এদিকে, অথবা এদিকেও যেতে পারে কিন্তু। ঠিক আছে, এবার সেটা নির্ভর কি, এটা যদি, এটা কার ক্ষেত্রে হবে, অবিলম্ব থেকে দেখো দূরে সরে গেছে। ঠিক আছে, তো দূরে সরে যায় কি, অবিলম্ব থেকে কখন দূরে সরে যাবে, আর যখন ঘন থেকে লঘুতে যাবে তখন মনে রাখবে এটা ঘন, এটা হচ্ছে লঘু। ঘন থেকে লঘুতে গেলে কি হবে, ঘন থেকে যখন লঘু মাধ্যমে যাব তখন কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। একইভাবে কি ঘটবে, তাহলে উল্টো ঘটনাটাও ঘটবে। তাহলে একইভাবে যদি এটা লঘু মাধ্যম, অর্থাৎ লঘু থেকে ঘনতে আসে তখন কি হবে, লঘু মাধ্যম থেকে যখন আলোক রশ্মি এসে এই পথে পড়লো, দুই মাধ্যমের বিভেদ তলে পড়ে কি হবে, এর যাবার কথা ছিল তাহলে এদিকে, তাই তো? তাহলে এ যাবে কোন দিকে, অবিলম্বের কাছ দিয়ে। ঠিক আছে, তাহলে তখন আর এর প্রতিসরণ কোণ হচ্ছে এইটা, টোটালটা হচ্ছে আর, তখন এইটা হয়ে যাবে আই, এটা হয়ে যাবে আর, তাই তো? তাহলে লঘু থেকে ঘনতে গেলে কি হবে, অবিলম্বের কাছে সরে আসবে। কি আসবে, আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে ঘন থেকে লঘুতে গেলে। আর কি হবে, অবিলম্ব থেকে মানে অবিলম্বের কাছে সরে আসবে লঘু থেকে ঘনতে গেলে। ঠিক আছে, এই দুটো কিন্তু জিনিস তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর এই ঘটনাটা কি বলা হয়, আলোক প্রতিসরণ। আলোক রশ্মি এক মাধ্যম থেকে এসে দুই মাধ্যমে বিভেদ তলে আপতিত হয়ে সামান্য দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে যদি প্রবেশ করে, তখন সেই ঘটনাটাকে বলা হয় আলোক প্রতিসরণ। অ্যান্ড যদি বাউন্স ব্যাক করে যায়, অর্থাৎ এই মাধ্যমে যদি প্রবেশ করতে না পারে, তখন কিন্তু ঘটে আলোর প্রতিফলন। ঠিক আছে, তো কখন প্রতিফলন ঘটে কখন প্রতিসরণ ঘটে এটা জানাটা কিন্তু খুব দরকার। এই কনসেপ্টটা অনেক কিন্তু স্টুডেন্টদের ক্লিয়ার থাকে না, যে আমি কখন প্রতিফলন ঘটাবো কখন প্রতিসরণ ঘটাবো। প্রতিফলন দর্পণের ক্ষেত্রে ঘটে, প্রতিসরণ লেন্সে ঘটে, অথবা কোনো দুই মাধ্যমে দুটো মাধ্যম, একটা যদি বায়ু হয় একটা জল হয়, বায়ু অথবা কাঁচ, বায়ু থেকে কাঁচার রশ্মি প্রবেশ করছে, তখন কিন্তু প্রতিসরণ ঘটছে। আর প্রতিফলন কি, দর্পণের ক্ষেত্রে ঘটছে, কারণ দর্পণে তো ওই সাইডটা আমি পুরোটা গার্ড করে দিচ্ছি, অর্থাৎ ওখানে কিন্তু আলোর রশ্মি প্রবেশ করতে পারবে না। তো সেই কারণে কি হচ্ছে, ওখানে পূর্ণ প্রতিফলন ঘটছে। ঠিক আছে, আলোর রশ্মি আসছে, বাউন্স ব্যাক করেছে, কিন্তু আবার ফিরে চলে যাচ্ছে ওই একই মাধ্যমের মধ্যে। তো এখানে কি করলো, এটা হচ্ছে আলোর প্রতিসরণের ঘটনা।
এটা সমতল দর্পণে আলোর প্রতিসরণ আমরা সবাই পড়েছি এবং এটা মোটামুটি আমরা সবাই জানি। এবং কি এরপর আলোর প্রতিসরণের দুটো সূত্র আছে একইভাবে। সূত্র দুটো কি? ফার্স্ট যেটা আছে প্রতিসরণের সূত্র, ফার্স্ট সূত্র আমাদের কি ছিল? আপাতিত রশ্মি, ওটার ক্ষেত্রে যেমন প্রতিফলিত রশ্মি ছিল, এটাই কি হবে প্রতিসিত রশ্মি, এবং ওই আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব কি হবে? একই সমতলে থাকবে। আর সেকেন্ড সূত্রটা যেটা আছে সেটা হচ্ছে নতুন আমাদের কাছে, কি না একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির নির্দিষ্ট মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে কি হবে? আপাতন কোণের সাইন, এই যে সাইন, আপাতন কোণের সাইন, আমি বাংলায় লিখছি আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হয়? ধ্রুবক হয়। অর্থাৎ আপাতন কোণটাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করি? আই দিয়ে ইন্ডিকেট করি। ঠিক আছে, এটা তো আই আমাদের, এটা আমরা সবাই জানি। আচ্ছা, কালি চেঞ্জ করে লিখছি তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আপাতন কোণ আমাদের আই দিয়ে ইন্ডিকেট করা হয়। আর আমরা প্রতিসরণ কোণটাকে কি দিয়ে ইন্ডিকেট করি? আই দিয়ে, আর দিয়ে ইন্ডিকেট করি, তাই তো? তাহলে কি বলা হয় না সাইন আর, মানে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ। এই মিউটা হচ্ছে কি, এই মিউটা একটি মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমে প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এটা কি তাহলে প্রতিসরাঙ্ক, তাহলে মিউটা কি একটা একক বিহীন রাশি, এটা কি এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এবং এই সূত্রটাকে, এই পার্টিকুলার যে সূত্রটা, এটা আরেকটা, মানে এই 2 নম্বর সূত্রটা আরেকটা নামে পরিচিত। সেটা কি না বিজ্ঞানী স্নেলের ধারণা দিয়েছিলেন বলে এটাকে বলা হয় স্নেলের সূত্র। কি বলা হয়? স্নেলের সূত্র। এই একটাই, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। ঠিক আছে, এবার যদি আমি মিউ 1 to 2 লিখে এ টু বি লিখে, কারণ এই মাধ্যম থেকে যদি বি মাধ্যমে আসে তাহলে এ মিউ বি লিখবো, কারণ এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক হবে তখন। ঠিক আছে, সরি, বি এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক যে প্রথমে থাকবে। যদি
এরকম ধরনের ঘটনাটা ঘটে। এখান থেকে আলো রশ্মি পড়লো, এই পথে ফিরে গেল। এটা আই, এটা হচ্ছে আর, তাই তো? তাহলে যদি এক মাধ্যম থেকে দুই মাধ্যমে আসে তাহলে কি লিখবো? একের সাপেক্ষে দুইয়ের প্রতিসংখ্য সাইন আই বাই সাইন আর। এই যে দুইয়ের সাপেক্ষে একের প্রতিসংখ্য, সেটাকে লেখা হয় কি মিউ 1/2। ঠিক আছে, দুইয়ের সাপেক্ষে একের প্রতিসংখ্য। ঠিক আছে, তো চলো, এটা সবাই বুঝতে পারলে। এরপর আমরা নেক্সট পার্টে আসবো। নেক্সট পার্টে কি আছে? নেক্সট পার্টে যেটা আছে সেটা হচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে আর রশ্মির চ্যুতি কোণ নির্ণয়। আমি কি বললাম, যখন ঘন থেকে লঘুতে যাবে কি হবে? আলো রশ্মি সমতলে, সরি, আলো রশ্মি এরকম সমতলে পড়লো, যদি ঘন হয়, যদি লঘু হয়, আলো রশ্মি এই পথে এসে বিভেদ তলে পড়লো। ঘন থেকে লঘুতে হলে এদিক দিয়ে যদি যাওয়ার কথা থাকে, এ কি হবে, দূরে সরে যাবে, তাই তো? তাহলে এক্ষেত্রে ছিল, এটা ছিল আই, এইটা হয়েছে আর। তাহলে তোমার এইটুকুটাও তো ছিল আই। তাহলে এই যে চ্যুতি কোণটা, অর্থাৎ এইটা যেটা ঘটেছে, এইটা কত? আই মাইনাস আর। এটা কি? ডেল্টা ইকুয়াল টু কত? আই মাইনাস আর। আর যখন লঘু থেকে ঘনতে আসবে, সাপোজ এটা লঘু, এটা ঘন, তাহলে যখন এইখান থেকে এসে যাওয়ার কথা ছিল এদিকে, হালকা দিক পরিবর্তন করে এদিকে যাবে, ঠিক আছে? তো তখন এইটা ছিল আই, এইটা হয়ে গেছে আর, এইটা কত? কি হবে, সরি, এটা আর মাইনাস আই, মিস্টেক হয়ে গেছে, এটা আর মাইনাস আই, কারণ টোটাল কোনটা থেকে এটা বাদ যাবে, এইটা কত হবে? ডেল্টা ইজ ইকুয়াল টু আই মাইনাস আর। এটা হচ্ছে দুটোর ক্ষেত্রে চ্যুতিকোণ। ঠিক আছে, তো এরকম গুলো নিয়ে, এগুলো নিয়ে তো অঙ্ক দিতেই পারে, যে একটা আলোক রশ্মি প্রথম মাত্রায় 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে দ্বিতীয় মাত্রায় 30 ডিগ্রি করে প্রতিষ্ঠিত হলো, তাহলে আপাতত মানে আলোক রশ্মির চ্যুতিকোণ নির্ণয় করো। এই ধরনের অঙ্ক পড়ি থাকে, এগুলো করা খুব সহজ, এতে ধরো বলার কিছু নাই। ঠিক আছে, আর স্নেলের সূত্রের অ্যাকচুয়ালি কিন্তু গাণিতিক রূপটা, স্নেল কি বলেছিল, যে একটা আলোক রশ্মি যদি ক্রমাগত কয়েকটা মাধ্যমে পড়ে, আমি বলছি এ একটা মাধ্যম, এ একটা মাধ্যম, এ একটা মাধ্যম, যদি এরকম ভাবে থাকে, এরপরে এদিকে সাপোজ আলোক রশ্মিটা যদি এদিকে গেল, পরে ধরলাম এদিকে বললো, আবার এদিকে বাঁকলো, এরকম করে বেরিয়ে গেল, যেভাবেই পড়ুক, আলোক রশ্মিটা তো এলো। আমি যদি এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, এটা 3 নম্বর মাধ্যম, এটা যদি লিখি, বা এটা 4 নম্বর মাধ্যম, আর এর আপাতন কোণটা যদি আমি কি করব, আই বা I1, I2, তাই তো, I3, এরকম করে চলবে। তো স্নেলের সূত্রটা ছিল যে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ 1, এবং তার যে আপাতন কোণ ইন্টু সাইন I1 সমান কি মিউ 2 ইন্টু সাইন I2 সমান কি মিউ 3 ইন্টু সাইন I3, ডট 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 করে কি চলবে, মিউ n ইন্টু সাইন IN ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ধ্রুবক। ঠিক আছে, একই মান, অর্থাৎ এগুলো সবই কি মিউ n ইন্টু সাইন IN, এরকম করে চলবে। তাহলে এইটা ছিল অ্যাকচুয়ালি স্নেলের সূত্র, কিন্তু আমরা তো দুটো মাধ্যম নিয়ে কাজ করেছি, সেই জন্য আমরা এইটুকু পার্টকে বেছে নিয়েছি, দিয়ে কি করেছি, সাইন I1 বাই সাইন I2 সমান কি করেছি, মিউ 2 বাই মিউ 1 করেছি। তো এই মিউ 2 বাই মিউ 1টা সমান মিউ 1/2 কেন আমরা লিখলাম, সেটা সম্বন্ধে এরপর আসবো। সেইটা বুঝতে গেলে আমাদের এখানে তো দুটো টপিক আছে, মানে প্রতিসরাঙ্ক সংক্রান্ত দুটো বিষয় আছে, তাই তো? আর প্রতিসরাঙ্ক কি কি, আমি যখন প্রতিসরাঙ্ক বলছি, এই প্রতিসরাঙ্কটা দু প্রকার, একটা হচ্ছে আপেক্ষিক,
প্রতিসরাঙ্ক, আর একটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এই দুটো কিন্তু রিলেটেবল, এদের দুজনের মধ্যে আবার কি কোরিলেশনও আছে, এদের দুজনের মধ্যে সম্পর্ক আছে। আপেক্ষিক প্রতিসরাঙ্ক একটা, পরম প্রতিসরাঙ্ক একটা। আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কি জিনিস? আপেক্ষিক প্রতিসরাঙ্কটা হলো যখন আলোর রশ্মি এক মাধ্যম থেকে এসে দুই মাধ্যমে বিভেদ তলে পড়ে হালকা দিক পরিবর্তন করে বেঁকে চলে গেল। এইটা যদি 1 নম্বর মাধ্যম, এটা যদি 2 নম্বর মাধ্যম হয়, আমরা একের সাপেক্ষে দুইয়ের প্রতিসরাঙ্ক কি করেছিলাম, মিউ 1 টু, সরি, দুইয়ের সাপেক্ষে একের প্রতিসরাঙ্ক মিউ 1 টু 2। ঠিক আছে, এইটাকে আমরা বলছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে, পরম প্রতিসরাঙ্ক জিনিসটা কি না, কোনো একটা মাধ্যম, ঠিক আছে, যদি আলোক রশ্মি আমি ধরে নিলাম শূন্য মাধ্যম থেকে আসছে, এটা কি শূন্য অথবা বায়ু মাধ্যমে একই ব্যাপার, শূন্য বা বায়ু, এতে যদি আলোর বেগ সি হয়, এইটা কত সি হয়, আর এখানে যদি একটা যে কোনো মাধ্যম, ঠিক আছে, এটা যদি এখানে যদি ভি বেগ হয়, তাহলে এখান থেকে সে পথে পড়লো, পথে বেরিয়ে গেল। এই যে মানে এই ক্ষেত্রে মিউ মানে অ্যাকচুয়ালি এই যে মাধ্যমটা, আমি এর মাধ্যম যেটা ভি ধরেছি, এর শুধুমাত্র প্রতিসরাঙ্কটা কত হবে, যদি মিউ 2, এটা যদি 2 নম্বর মাধ্যম থেকে মিউ 2 সমান কি হবে, সি বাই ভি। এটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে একইভাবে এটা যদি দুটো মাধ্যম হতো, এটা যদি কাঁচ, আমি এটা যদি জল ধরি, তাহলে একটা সাপেক্ষে কি হবে, সি বাই ভি 1 হবে, আর একটা সাপেক্ষে কি পাবো আমরা, সি বাই ভি 2 পাবো, তাই তো? ধরা যাক এটা হচ্ছে কাঁচ, এটা হচ্ছে জল। তাহলে এখান থেকে আলোর রশ্মি যদি কাঁচ মাধ্যমে ভি 1 বেগে পড়লো, জল মাধ্যমে ভি 2 বেগে বেরিয়ে গেল। ঠিক আছে, সরি, কাঁচ থেকে ঘন থেকে লঘুতে আসছে, তো ঘন থেকে লঘুতে গেলে কি হবে, দূরে সরে যাবে। ঠিক আছে, কাঁচটা ঘন, জলটা লঘু, তাই তো? ঠিক আছে, তাহলে এইরকম ভাবে ভি 1 বেগে এলো। তাহলে এই মাধ্যমটা প্রতিসরাঙ্ক যদি আমি পরম প্রতিসরাঙ্ক যদি মিউ 1 ধরি, এটা কি হবে, সি বাই ভি 1। ঠিক আছে, আর এর মিউ 2টা কত হবে, সি বাই ভি 2। আবার এদের আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কত হবে, মিউ 1 টু 2, মানে দুইয়ের সাপেক্ষে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে, মানে কি হবে আমাদের, মিউ 1 টু 2। তাহলে মিউ 1 টু 2 সমান আমি এটা কি লিখবো, সাইন আই বাই সাইন আর, তাই তো? এটা আমরা সবাই জানি যে ইয়েতে পরে এটা হয় মিউ 1 টু 2। এরপর মিউ 1 টু 2, এটা সবাই আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এটা তো সবাই বুঝতে পেরেছো। তাহলে এইটা কি হবে, যে এই যে সাইন আই বাই সাইন আর, তাহলে যখন এটাকে পরম প্রতিসরাঙ্কের সম্পর্কে লিখে লিখবো, আমরা দুই মাধ্যমে বেগের অনুপাত, একটা যদি শূন্য মাধ্যমে হতো, তাহলে শূন্য মাধ্যমে আলাদা বেগ সি, বা শূন্য বা বায়ু, এটাকে একই ধরা হয়। কিন্তু শূন্য থেকে যখন অন্য মাধ্যম ধরবো, তাহলে কি হবে, দুটো তো বেগ আলাদা আলাদা হবে, তখন কি লিখবো আমরা, এটা যদি ভি 1 হয়, এটা ভি 2 হবে, ভি 1 বাই ভি 2, এর সাথে এটা সমান হবে। ঠিক আছে, তাহলে ভি 1 বাই ভি 2 যদি পেতে হয়, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, মিউ 2 বাই মিউ 1 করলে দেখো কি হবে, মিউ 2 বাই মিউ 1 করলে কি পাবো আমরা, সি বাই ভি 2 বাই সি বাই ভি 1। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা ভি 1 বাই ভি 2। তাহলে এখান থেকে সম্পর্ক কি এলো, মিউ 1 টু 2 সমান মিউ 2 বাই মিউ 1। এই পার্টটা, এইটা আগে আসবে এখানে, এইটা পরে আসবে, আমি এইটাকে খেয়াল করতে বলছি। ঠিক আছে, তাহলে কি পেলাম, আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্ক মধ্যে সম্পর্ক পেলাম। কি পেলাম, যদি এক মাধ্যম থেকে দুই মাধ্যমে আসে, তাহলে কি হবে, মিউ 2 বাই মিউ 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সম্পর্ক। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম আপেক্ষিক প্রতিসংখ্যা আর পরম প্রতিসংখ্যার মধ্যে সম্পর্ক, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার যেটা আছে সেটা হচ্ছে যে
একটা মাধ্যমে ধরো চিন্তা করো, যখন এটা যদি আমি আগের থেকে কি লিখেছিলাম কাঁচ, এটা যদি 1 নম্বর মাধ্যম, এটা যদি 2 নম্বর মাধ্যম ধরি, এটা কি লিখেছিলাম জল, তাই তো? তা জল থেকে কাঁচে যখন এই মানে কাঁচ থেকে আসছে আলোক রশ্মি, এই পথে ফিরে কিন্তু এই পথে যাচ্ছে, তাই তো? তাহলে একভাবে এখানে যখন আমরা লিখেছিলাম μ 1 to 2 সমান কি লিখেছিলাম সাইন আই বাই সাইন আর, কারণ এটা কি আপাতন কোণ আই হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ আর ছিল, তাই তো? ঠিক একইভাবে যদি এই পথ বরাবরই কোনো একটা রশ্মি এই জল থেকে কাছে যায়, কি হবে? যদি তাহলে তো ঠিক এই পথ বরাবরই যদি এই একটা আলোক রশ্মি পড়বে, তাহলে সে কোন দিকে যাবে? সে তো এই দিক দিয়ে ফিরে যাবে তখন, ঠিক আছে? তখন তাহলে কি হবে? তাহলে তখন একের সাপেক্ষে দুইয়ের প্রতিসরাঙ্ক হয়ে যাবে, তাহলে μ 1 to 2 তখন কি হবে? তখন তার আপতন কোণটা এই যে আর হবে, সাইন আর বাই সাইন আই, তাই তো? তাহলে আমরা কি পেলাম অ্যাকচুয়ালি? μ 1 to 2 সমান 1/μ 2 1, এরা একে অপরের অনন্য, ঠিক আছে? এই সম্পর্কটাও কিন্তু আমাদের একটা ওই আয়তাকার কাঁচের স্ল্যাবের যে প্রমাণটা আছে তোমাদের, যে আয়তাকার কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর রশ্মির প্রতিসরণের সময় কেবলমাত্র পার্শ্বীয় ত্বরণ ঘটে, কোনো রকম কৌণিকচ্যুতি ঘটে না। সেই প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমি এটার কাজে লাগাবো, তখন কিন্তু আমার এটা দরকার, ঠিক আছে? তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? এই মাধ্যম থেকে যখন পড়ে এই দিক দিয়ে যাচ্ছে, তখন আপাতন কোণ আই, প্রতিসরণ কোণ আর, একের সাপেক্ষে দুইয়ের প্রতিসরাঙ্ক সাইন আই বাই সাইন আর। তাহলে যখন এই ঠিক এই পদ্ধতি যখন জল থেকে যে জল থেকে যে এইখানে পড়বে, তাহলে সে নিশ্চয়ই এই পথ দিয়ে কাঁচের মধ্যে ফিরে যাবে, কাঁচা সরে যাবে, লঘুতে ঘনতে যাচ্ছে, তখন কি হবে? তখন তো এর আপতন কোণ আর, প্রতিফলন প্রতিসরণ কোণটা আই, তখন সরি μ 2 to 1, লেখা ভুল হয়েছে, μ 2 1, ঠিক আছে? তো তখন কিন্তু এর সাইন আর বা সাইন আই, কি হবে? μ 1 to 2 সমান 1/2μ1, ঠিক আছে? তো আমাদের এই কেসগুলো গেল। এরপর আসবো আমরা কিসে? গোলীয় তলে বা লেন্সে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আসবো, ঠিক আছে? এরপর আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে লেন্স আলোর প্রতিসরণ। এরপর লেন্স তো অনেক প্রকার হতে পারে। লেন্সটা কি হতে পারে? এই যে লেন্সটা, এটা তো অনেক প্রকার হতে পারে। এটাকে আমাদের এখানে যেটা পার্ট হয় সেটা হচ্ছে গোলীয় লেন্স। গোলীয় লেন্স, এবার গোলীয় লেন্সের সাথে আরো কয়েকটা প্রকারভেদ হয় লেন্সের। যেমন লেন্স কি কি হতে পারে? আমরা সাধারণত কি জানি? ওই একই ভাবে দর্পণও যেরকম ছিল 2 প্রকার, এখানেও লেন্সও কি 2 প্রকার, একটা উত্তল আর একটা অবতল, তাই তো? এটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। দুটো চিত্র কেমন হয় দেখাচ্ছি। তাহলে লেন্স, তাই তো? লেন্স আমাদের কি কি এলো? লেন্স আমাদের কত প্রকার হতে পারে? ফার্স্ট যেটা আসছে আমাদের উত্তল, এটা আসছে এটা অবতল, তাই তো? উত্তল মানে যা দুটো তলই উত্তল। তো উত্তলের আবার কয়েকটা ভাগ আছে, যেমন কি ফার্স্ট যেটা আছে উভ উত্তল, অর্থাৎ এর দুটো তলই কিন্তু একই অভিমুখে থাকে, ঠিক আছে? এইটা এইটা এই যে অভিমুখটা একদিকে। আবার কি হতে পারে? সমতলোত্তল হতে পারে আবার, সন্ধি বিচ্ছেদ করে সমতল যুক্ত উত্তল, সমতলোত্তল, অর্থাৎ একটা তল সমতল, একটা তল কি উত্তল, ঠিক আছে? আর কি হতে পারে? অবতলাবর্তল, আচ্ছা অবতলোত্তল, তাই তো? অবতলোত্তল, অর্থাৎ একটা তল হচ্ছে কি অবতল আর একটা তল উত্তল, অর্থাৎ এই বাঁকা চাঁদের মতো দেখতে হয়, ঠিক আছে? আর একটা কি হয় এই ক্ষেত্রে? কি অবতলের ক্ষেত্রেও একই জিনিস হয়,
আলাদা কালিতে লিখি, হ্যাঁ? উভাবতল মানে দুটো তলই অবতল, ঠিক আছে? উভাবতল এক্ষেত্রে একটু ইয়ে থাকে, উভাবতল, ঠিক আছে? আবার কি সমতলাবতল, অর্থাৎ একটা তল সমতল, আরেকটা কি, আরেকটা তল অবতল, তাই তো? সমতলাবতল। আরেকটা কি হয়, ওই যে অবতল উত্তল যেখানে ছিল এখানে কি হবে, উত্তলাবতল, তাই তো? উত্তলাবতলটা কেমন, কি হবে, আহ, একটা তল হচ্ছে উত্তল, আর একটা তল কি, অবতল, এরকম করে দেখতে হয়, তাই তো? তো এই ছিল আমাদের লেন্সের প্রকারভেদ, কিন্তু আমাদের জিনিসে এই যে ক্লাস টেনেতে অবতল লেন্স মানে এই যে তুমি, আর উত্তল মানে তুমি, এই দুটোকে নিয়ে আলোচনা আছে ম্যাক্সিমাম, এই দুটো। আর এইগুলো, আর এইটা নিয়ে কারবার খুব কম আমাদের এখানে, ক্লাস 12 আছে, যখন অপটিক্স পড়বে তোমরা তখন দেখতে পাবে, ঠিক আছে? তো চলো, এরপর লেন্সে আলোর প্রতিসরণটা, এরপর লেন্সটা কিছু ধর্ম আছে, ঠিক আছে? লেন্সের কোন পার্টটাকে কি বলে সেটা আমরা একবার জেনে নিই। আমাদের এখানে যেসব লেন্স নিয়ে আলোচনা আছে সেগুলো কি সবই পাতলা লেন্স, পাতলা লেন্স সব আমাদের সিলেবাসে যেটা আছে সবই পাতলা লেন্স, ঠিক আছে? মোটা লেন্স আমাদের নাই, সবই রোগা, ঠিক আছে? তো ফার্স্ট আমরা লেন্সের সম্বন্ধে কয়েকটা জিনিস জেনে নিই। উত্তল লেন্স, অবতল লেন্স, দু প্রকার আমাদের লেন্স আছে। এই একটা উত্তল লেন্স, তাই তো? আর কি, এই একটা অবতল লেন্স, তাই তো? লেন্সের ক্ষেত্রে দুটো জিনিস আছে, তাহলে কি এর তো দুদিকে দুটো, এদিকে একটা ফোকাস হবে এদিকে একটা ফোকাস হবে, তাই তো? দুটো দুটো যদি দর্পণ হিসেবে ব্যবহার করি, একটাকে নিচে আঁকি, বুঝলে, আমাদের সুবিধা হবে। আমরা দর্পণের ক্ষেত্রে কি দেখেছিলাম, ফার্স্ট আমরা দেখবো প্রধান অক্ষের সাথে মানে আলোক কেন্দ্র কোনটাকে বলে। এই যে লেন্সের এই যে প্রধান অক্ষের যে বিন্দুটা না, লেন্সের একটি পৃষ্ঠে প্রধান অক্ষের সমান্তরাল আলোর রশ্মি প্রতিষ্ঠিত হবার যে লেন্সের মধ্যে দিয়ে যে নির্দিষ্ট পথ দ্বারা নির্গত হয়ে দ্বিতীয় মাধ্যমে পড়ে, সরি মিস্টেক হলো, দ্বিতীয় তলে পড়ে, ভুল হয়ে গেছে একটু, সরি আমার এইখানটা একটু ভুল হয়েছে, আমার এটা প্রধান অক্ষের সমান্তরাল হচ্ছে, আমি মিস্টেক করে বলে ফেলেছি, ঠিক আছে? এটা একটু ছবিটা গোলমাল হয়ে গেছে, প্রধান অক্ষের সমান্তরাল হলে তো ফোকাস দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো প্রধান অক্ষের সমান্তরাল নয়, এটা কি হবে, এমনি একটা আলো রশ্মি এদিক দিয়ে পড়লো, যে নির্দিষ্ট পথ দিয়ে নির্গত হয়ে আলো রশ্মি অপরতলে পড়ে প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে যাবে, কিন্তু আলো রশ্মি কোনো চ্যুতি ঘটবে না, অর্থাৎ এইদিকে ছিল এর সমান্তরাল ভাবে নির্গত হয়েছে, আলো রশ্মি কিন্তু কোনো রকম চ্যুতি ঘটেনি। এই যে প্রধান অক্ষকে যে পয়েন্টটা ছেদ করলো এইটাকে আমরা বলি লেন্সের আলোক কেন্দ্র, ঠিক আছে? এরপর উত্তল লেন্সের, এটা বলার আগে একটা জিনিস বলে দিই, উত্তল লেন্সটা কি, উত্তল লেন্সের দুটো ফোকাস, একটা এদিকে F1, আর একটা এদিকে F2, দুটো ফোকাস। আমরা সবসময় এই দ্বিতীয় মুখ্য ফোকাসটা কি সাধারণত ফোকাস হিসেবে ব্যবহার করবো, ঠিক আছে? সাধারণ ক্ষেত্রে এইটাই হবে কি আমাদের মুখ্য ফোকাস, অবতলের ক্ষেত্রেও কিন্তু তাই, ঠিক আছে? দ্বিতীয় মুখ্য ফোকাসটা কি হবে, সবসময় আমাদের মুখ্য ফোকাস হবে, ঠিক আছে? এরপর উত্তল লেন্সটা আমি বলে দিই, উত্তল লেন্সটা কি,
উত্তর লেন্সে যদি সমান্তরাল একগুচ্ছ আলোরশ্মি পড়ে প্রধান অক্ষের সঙ্গে, তারা কি হবে, নির্দিষ্ট ওই ফোকাস বিন্দুতে যে মিলিত হবে। ঠিক আছে, সরি, এই ফোকাস বিন্দুতে যে মিলিত হবে। ঠিক আছে, অর্থাৎ উত্তর লেন্স কি করবে, উত্তর লেন্স হচ্ছে অপসারী লেন্স, এরা মানে রশ্মিকে একটা নির্দিষ্ট বিন্দুগামী করে। ঠিক আছে, এই যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি করে এদিকে গেল, অপসারী করে। ঠিক আছে, আর অবতল লেন্স কি, সরি, মিস্টেক হয়ে গেছে, যেটা দেখতে গেছিলাম সেটা হচ্ছে, এটা অপসারী না, এটা অভিসারী। অর্থাৎ মানে যখন এক গুচ্ছ আলো রয়েছে একটা নির্দিষ্ট বিন্দুতে যে মিলিত হয় সেটাকে অভিসারী করে। তা উত্তর লেন্স কি করে, অভিসারী করে। এই জিনিসটা নিয়ে কিন্তু আমার খুব তালগোল পাকায়, তোমাদের পাকায় নাকি আমি জানি না, কিন্তু তোমাদেরও পাকাবে, কিন্তু এটা নিয়ে আমি ভালো কথা বলছি। অপসারী আর অভিসারী এই জিনিস, কে একটা বিন্দু থেকে যাচ্ছে, কে একটা বিন্দু থেকে এসে মিলছে, এটা আমার না বিশাল কনফিউশনের ব্যাপার হয়েছে। আমি আজও বাংলাটা বুঝতে পারি যে অপ অভি এসব কত মানে টানে জানি না বাবা, কিন্তু আমার কিন্তু এটা গোলমাল পাকায়, তাই আমি একবার দেখে নিলাম। ঠিক আছে, এটাকে বলা হয় অভিসারী। ঘটনাটা তোমরা জেনে রাখো যে উত্তর লেন্স কি করবে, এই যে একগুচ্ছ সমান্তরাল রশ্মি বললে একটা নির্দিষ্ট বিন্দুতে যাবে। একইভাবে অবতল লেন্স কি করবে, এটা কি, এই জন্য এই লেন্সটাকে কি বলা হয়, অভিসারী লেন্স বলা হয়। এর সাথে কার ধর্মের মিল আছে, উত্তল লেন্স আর অবতল দর্পণ, এদের প্রকৃতি এক। ঠিক আছে, আর এই যে যদি অবতল লেন্সটা হয়, তাহলে কি করবে, এটা তো দুটো ফোকাস ঠিক একটা, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F1। তাহলে এও এই পথে পড়ে কি হবে, বিক্ষিপ্ত হবে, এই পথে পড়ে কি হবে, বিক্ষিপ্ত হবে, কিন্তু কোথায় আসছে বলে মনে হবে, এই ফোকাস থেকে নির্গত হচ্ছে বলে মনে হবে। ঠিক আছে, সেই জন্য এ কি করছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে কি বলা হয়, অপসারী লেন্স বলা হয়। এটা হচ্ছে, এ হচ্ছে অভিসারী, আর এ হচ্ছে অপসারী লেন্স। ঠিক আছে, এরপর যেটা আছে, এই যে আলোক কেন্দ্র, একইভাবে এটা তো তাই হবে। কি হবে না, এই যদি একটা আলো রশ্মি পড়লো প্রধান অক্ষ, যে নির্দিষ্ট বিন্দু দিয়ে কি হবে, যে মানে ছবিটা ঠিকঠাক হলো না। ঠিক আছে, একটা আলো রশ্মি পড়লো, এ কি করবে, সরি, হুম হুম, এটাকে একটু বেঁকিয়ে ফেলতে হবে। ঠিক আছে, উম, ধরো এইভাবে পড়লো, এইভাবে বেঁকিয়ে এইভাবে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু এইটা হবে তখন আলোক কেন্দ্র। ঠিক আছে, আর ওই যে দ্বিতীয় ফোকাসটা কি বলা হয়, মুখ্য ফোকাস লেন্সের ক্ষেত্রে। এরপর আছে নেক্সট পার্টে, আমাদের এখানে যেটা আছে পাতলা লেন্স নিয়ে আলোচনা আছে। ঠিক আছে, পাতলা লেন্স মানে আমরা যখন ওরকম দেখছিলাম ওরকম কিছু যাবে না, এ এসে ডাইরেক্ট কি হবে, এটা যদি হয়, এটা তো আলোক কেন্দ্র পরিসীমা, আমরা এসে ডাইরেক্ট এই সোজা ভাবে বেরিয়ে ধরতেই, ছবি সোজা হচ্ছে না বুঝলে। তো কি হবে না, এই যদি হয় এরকম সোজা বেরিয়ে যাবে। ঠিক আছে, মানে এরকম কোনো কিছুই কোনো ব্যাপারই নাই। অবতলের ক্ষেত্রেও তাই হবে, এই পাতলা হয় না মোটা হয়ে গেছে, এই পাতলা হয়, তাহলে কি হবে, এক্ষেত্রেও এটা যদি প্রধান অক্ষ হয়, এটা যদি আলোক কেন্দ্র হয়, এই কি হবে, এই পথ সোজা বেরিয়ে যাবে। ঠিক আছে, আগেতে যেরকম কি হচ্ছিল, আগেতে কি হচ্ছিল, আগেতে একটু যদি মোটা লেন্স হয়, কি হচ্ছিল না, এই পথ দিয়ে পড়ে একটা নির্দিষ্ট বিন্দুতে যে এদিকে যাচ্ছিল, অর্থাৎ এর কোনো কৌণিক চ্যুতি ঘটছিল না। এই ক্ষেত্রেও কি হচ্ছিল, সেটাই হচ্ছিল, যে অর্থাৎ কোনো কৌণিক চ্যুতি ঘটছিল না। ঠিক আছে, এইটা ছিল লেন্সের আলোক কেন্দ্র। কিন্তু এবার মাঝে মাঝে একটা জিনিস তোমাদের কোশ্চেন আমি বলছি, তোমাদের দেবে নাকি জানি না, বাট তোমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে কমেন্টে জানিও, যে লেন্সের আলোক কেন্দ্র কি লেন্সের বাইরে অবস্থিত হতে পারে। কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমি পরের ভিডিওতে দেবো। ঠিক আছে, কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে লেন্সের আলোক কেন্দ্র কি লেন্সের বাইরে অবস্থিত হতে পারে। এটা তোমাদের কাছে আমার কোশ্চেন রইলো, কোশ্চেনটা মনে রাখবে, অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে। ঠিক আছে,
তো চলো এরপর আমরা যেটা আসবো, হ্যাঁ, এবার লেন্সের প্রতিসরণের যে ঘটনাগুলো আছে। তো কি আছে লেন্সেতে, আমরা উত্তল লেন্স গুলোতেই ফার্স্ট জানি, এটা আর নতুন করে বলার কিছু নয়। আগেতে দর্পণের ক্ষেত্রে আমরা যা দেখেছিলাম, অবতল দর্পণের ক্ষেত্রে উত্তল লেন্সের প্রকৃতিটাও অবতল দর্পণের সাথে ম্যাচ, এবং সবটাই এক, ঠিক আছে। তো কি, এটা যদি আমাদের দুটো ফোকাস, এটা যদি F2, মানে এটা মুখ্য ফোকাস, আমরা এটা কি এফ ধরবো, আর এখানে তো একটা এফ দূরত্ব, এটা কি 2F দূরত্ব। এটা বস্তুকে যখন আমি এটা এফ ড্যাশ লিখলাম, এটা 2F ড্যাশ লিখলাম, এর যখন বাইরে আমরা বস্তুকে রাখবো, তখন কি হবে, এর সমান্তরালে পড়ে কোন দিকে যাবে, ফোকাস দিয়ে যাবে, আর একটা রশ্মি কোন দিকে যাবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। এরা দুজন কোথায় মিলিত হবে, এর যদি F2 হয়, এদের মধ্যে মিলিত হবে, ঠিক আছে। এবং প্রতিবিম্বের প্রকৃতিটা কি হবে, কি হবে না, বিবর দিতে হবে, এবং কি হবে, সৎ হবে, আর অবশিষ্ট হবে, অর্থাৎ উল্টানো হবে। অবতল দর্পণ আমরা দেখেছি একই হবে। আমি বললাম কি, উত্তল লেন্সের ঘটনাগুলো অবতল দর্পণের সাথে সবটা সেম, তোমরা মিলিয়ে মিলিয়ে দেখো, তোমরা কিন্তু ম্যাচিং পাবে, পড়তেও ইন্টারেস্ট পাবে, যদি তোমরা বুঝে থাকো। এর ক্ষেত্রে যখন 2F আর F এর মধ্যে রেখেছিলাম, তখন কি হয়েছিল, 2F এর বাইরে গঠিত হয়েছিল, তাহলে এর ক্ষেত্রেও সেটাই হওয়ার কথা। এটাকে, এটা 2F হয়, ঠিক আছে। তা 2F আর F এর মধ্যে যখন ইয়েকে রাখবো, কি হবে, এ এই পথ দিয়ে বেরিয়ে যাবে, আর একটা কি হবে, এ আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে। সরি, এইটার ক্ষেত্রে না, এটা ছোট হওয়ার কথা ছিল, কিন্তু ছবিটার কারণে বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে কি করা যাবে, একটু টেনে গেছে, তো একটু সোজা করতে হবে। এক্ষেত্রে কি হবে না, প্রতিবিম্বটা কিন্তু খর্বাকার হবে, অর্থাৎ ছোট হবে, বস্তুর থেকে আকারে একটু ছোট হবে, ঠিক আছে। এটা বস্তুর থেকে আকারে একটু ছোট হবে, আর এইটা যখন হবে, তখন কিন্তু এইটা কিন্তু বড় হবে, ঠিক আছে। আর অবশিষ্ট হবে সৎ প্রতিবিম্ব গঠিত হবে, অর্থাৎ 2F এর বাইরে হবে। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এটা 2F এর বাইরে প্রতিবিম্ব গঠিত হয়েছে, ঠিক আছে। এটা যদি পি কিউ হয়, মানে নাম দিয়ে দিই পি কিউ, সেটা কি হয়, পি ড্যাস্ট কিউ ড্যাস্ট। এটাও যদি পি কিউ হয়, সরি, হুম, পি কিউ হলো কিউ ড্যাস্ট পি ড্যাস্ট, ঠিক আছে। সরি, উল্টে গেছে, পি ড্যাস্ট কিউ ড্যাস্ট, উল্টে গেছে তো। তো বুঝতে পারছি, তাহলে দেখো, 2F এর মধ্যে রাখলে কি হবে, ওখানে 2F এর বাইরে গঠিত হবে, আর যদি এটা 2F এর বাইরে রাখি, তাহলে 2F আর F এর মধ্যে গঠিত হবে, ঠিক আছে। এরপর যেটা আছে আমাদের, আর কোথায় রেখেছিলাম আমরা, যদি 2F ই রাখি, তাহলে 2F ই গঠিত হবে, ওটা আমাদের আগেতে অবতল দর্পণের ক্ষেত্রে ছিল, এক্ষেত্রেও সেটাই হবে, সেম হবে। কি ছিল, যদি 2F এর মধ্যে মানে 2F ই বস্তুকে রাখা হয়, অ্যাকচুয়ালি কি আসবে, যদি এটা আমরা 2F ডিস্টেন্স ধরি, এটা যদি F ডিস্টেন্স হয়, এটাও যদি F হয়, F জাস্ট, বা এটা F1 দিয়ে লিখছি, এটা 2F1, এটা F2, 2F2, তাই তো। তাহলে এখানে যদি বস্তুকে আমরা রাখি, তাহলে কি হবে, একটা রশ্মি পড়ে ফোকাস দিয়ে নির্গত হবে, আর একটা আলোক কেন্দ্র দিয়ে যে এদিকে যাবে, এবং কি 2F গঠিত হবে, এবং কি বস্তুর আকারে সমান প্রতিবিম্ব গঠিত হবে, তাই তো। এটা আমরা পেয়েছিলাম সবাই অবতল দর্পণের ক্ষেত্র। আর আমাদের কি ছিল, যদি ফোকাসে রাখি, তাহলে অসীমে গঠিত হবে, তাই তো। যদি ফোকাসে রাখি, এটা যদি এফ হয়, এটা 2F হয়, এটা F2, 2F, তাই তো। তাহলে যদি এখানে ফোকাসে আমরা রেখে দিই, তাহলে কি হবে, করার পর এই পথ দিয়ে গেল, আর একটা এই আলোক কেন্দ্র দিয়ে গেল, দুজন এদিকেও মিলবে না কোথাও, ওদিকেও মিলবে না কোথাও, দুজন তো সমান্তরাল রশ্মি হয়ে গেছে, তাই তো। মানে দুজনে এদিকেও মিলবে না, ওদিকেও মিলবে না, অর্থাৎ কি অসীমে প্রতিবিম্ব পাওয়া যাবে, ঠিক আছে। আর কি ছিল, আর যদি ফোকাসের মধ্যে রাখি, তাহলে কি হবে, ওই যে বস্তুর উল্টো দিকে সমশীর্ষ আর কি অসৎ বিম্ব গঠিত হবে, তাই তো। এটা অবতল দর্পণের ক্ষেত্রে ছিল, আমরা এখানেও একই জিনিস পাবো। এগুলো হচ্ছে একটা কুইক ডিভিশন, যার দর্পণটা ভালো করে রেডি আছে না, তার লেন্সটা কিছু ব্যাপার মনেই হবে না। আমি সেই জন্য বলছি, যে কোনো একটাই কিন্তু তোমরা ভালোভাবে রেডি করো, তাহলে কিন্তু অপরটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তোমরা যতটা বেশি টাইম ওখানে দেবে, ততটা টাইম কিন্তু লেন্সে সেভ হবে, ঠিক আছে। কারণ ঘটনাবলীগুলো পুরো এক, ঠিক আছে, শুধুমাত্র প্রতিসরণ তো ঘটছে অ্যাকচুয়ালি, এদিকে ওর একদিকে যা ঘটনা ছিল, এর এদিকে সেম ঘটনা আছে,
ঠিক আছে? কারণ উত্তল লেন্স আর অবতল দর্পণ আমি বলে দিয়েছি, উত্তল লেন্স অবতল দর্পণের প্রকৃতি এক, অবতল লেন্স আর উত্তল দর্পণের প্রকৃতি কিন্তু পুরোপুরি এক। এর যখন ফোকাসের মধ্যে কি রেখেছিলাম, এর যখন ফোকাসের মধ্যে বস্তুকে রেখেছিলাম তখন কি হয়েছিল অবতল দর্পণের ক্ষেত্রে, এর পেছনে প্রতিবিম্ব গঠিত ছিল। তাহলে এর ক্ষেত্রেও ঠিক সেটাই হবে। এদের দুজনকে যদি আমি পেছন দিকে বাড়াই, দুজন এসে এই পয়েন্টে একটা মিলিত হবে, তাই তো? এই পয়েন্টে যদি মিলিত হয় তাহলে কি হবে, সমশিষ্য বিবর্ধিত আর কি, এ তো দর্পণের এই লেন্সের দিকে গঠিত হয়েছে, তাহলে কি হবে, এই কিন্তু অসৎ বিম্ব হয়েছে। ঠিক আছে, এটা আমরা সবাই কিন্তু দেখেছি, এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়েছে। এইগুলো আমরা ঘটনাগুলো সবাই জানি। আর অবতল দর্পণের ক্ষেত্রে তো এক প্রকারই হয়, আর সেটা একবার দেখিয়ে দিই নাকি। খড়বাঁকার প্রতিবিম্ব গঠিত হয়, যেটা উত্তল লেন্সে হয়েছিল, এই সরি অবতল দর্পণ বলছি, উত্তল দর্পণ হয়েছিল। অবতল লেন্সের ক্ষেত্রেও ঠিক একই ঘটনাটাই ঘটবে। কি হবে, অবতল দর্পণের ক্ষেত্রে আমি যদি ধরি, সরি, অবতল লেন্স এক্ষেত্রে বারবার দর্পণ হয়ে যাচ্ছে। তো ফার্স্ট যদি এই পথ দিয়ে কোনো আলোক রশ্মি যে দর্পণে পড়লো, তাহলে কি হবে, এটা বিক্ষিপ্ত হবে, অর্থাৎ এই পথে যে এই পথে বেরিয়ে যাবে, সে কোথা দিয়ে আসছিল মনে হবে, ফোকাস থেকে আসছিল বলে মনে হবে। ঠিক আছে, এখানে যদি বস্তু রাখে, আর একটা কোন দিকে যাবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে, এটা এদিকে যে বেরিয়ে যাবে। তাহলে এই দুটোর মাঝখানে এই যে এখানে কি হয়েছে, অসৎ বিম্ব গঠিত হবে, খড়বাঁকা অসৎ বিম্ব। ঠিক আছে, এবং সমশিষ্ট ছোট বস্তু থেকে আকারে ছোট হয়েছে। এই যে উত্তল লেন্সও ঠিক একই ঘটনাটা ঘটেছিল, তোমরা সবাই জানো। ঠিক আছে, তো এই ছিল অবতল লেন্সের ক্ষেত্রে। এরপর যেটা আছে তোমাদের প্রিজমেতে, আমরা বলেছিলাম আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে আয়তাকার কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোক রশ্মি কোনো রকম প্রতিসরণ ঘটে না, কেবলমাত্র কৌণিক সরণ ঘটে, সেটা আমরা দেখবো। ঠিক আছে, ধরা যাক এই একটা কাঁচের স্ল্যাব, তাই তো? এখান থেকে কি হয়েছে না, একটা আলোক রশ্মি খুব সহজ এই পথে পেরিয়ে এই পথে যে এখানে পড়েছে, আবার কি হয়েছে না, হালকা দিক পরিবর্তন করবে তো, বায়ু থেকে কাঁচা আসছে, এই বায়ু থেকে মানে লঘু থেকে ঘনতে আসছে, ধরো লঘু থেকে ঘনতে এলে কি হবে, একটু অবিলম্বে কাছে সরে আসবে। কাছে সরে আসার পর কি হবে, আবার কি ঘন থেকে লঘু যাচ্ছে, আবার কি দূরে সরে যাবে, তাই তো? মানে এর মতো হবে আর কি। অর্থাৎ এ এই দিকে যাবে, এই দিকে যাবে, দুটো হচ্ছে সমান্তর হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি যদি আমরা দেখি একটু লক্ষ্য করে, এগুলো হাবিজাবি নাম দেয়, আমি জাস্ট তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি। এটা যদি I1 কোণে হয়, আর এ I2 কোণে ধরো প্রতিষ্ঠিত হয়েছে, এটা যদি R1, এটাকে R1 দিচ্ছি, এটা I1, এটা R1, এটা I2, এটা R2 যদি হয়, তাই তো? তাহলে কি হবে, এটা বায়ু, এটা এক, এটা কাঁচ, এটা দুই, আর এটা বায়ু আবার, তাই তো? এটা বায়ুর সাপেক্ষে, এই কাঁচের সাপেক্ষে বায়ু প্রতিসরণ, তাহলে μ1 to 2 সমান কি জেনেছিলাম আমরা, মানে 2 to 1, মানে দুইয়ের সাপেক্ষে একের প্রতিসরণ কি জেনেছিলাম, তাহলে কি হবে সাইন I1 বাই সাইন R1, এরকম সবাই জেনেছি। একইভাবে μ2 to 1, তাই তো? বায়ুটা তো একই, এটা তো একই থাকবে, কারণ এও বায়ু এও বায়ু। 2 to 1 তাহলে কি হবে, সাইন I2 বাই সাইন R2। তাহলে এরা দুজন কি, এরা দুজন তো পরস্পর অনন্য না, তাহলে এরা দুজনকে গুণ করলে কত হবে, তাহলে সাইন I1 বাই সাইন R1 ইন্টু সাইন I2 বাই সাইন R2 সমান কত হবে, 1 হয়ে যাবে, কারণ এই দুটো কি μ1 to 2 সমান 1/2 μ1। আমি আগেই দেখিয়েছি প্রথমেই, তোমরা দরকার ভিডিওটা একটু আগিয়ে নিয়ে আবার দেখে নেবে। ঠিক আছে, তাহলে কি হবে, এরপর দেখো এই যে সাইন এর সাথে অবিলম্ব দূরত্ব সমান্তরাল, যেহেতু আয়তাকার, তাহলে এ তো ছেদক, R1 এর সঙ্গে I2 টা কি সমান, অর্থাৎ এরা একান্তর কোণ। তাহলে I1, সরি, I2 সমান একান্তর কোণ কি R1, এটা আমরা পাচ্ছি ছবি থেকে, তাই তো? এইটা এখানে কাজে লাগাবো, তাহলে I2 সমান কি বসাবো, R1 বসিয়ে দেবো একটাতে, যে কোনো একটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে সাইন
I1 বাই, এটাকে আমি কি করছি, আহ, উম, নামটা দিয়ে একটু গোলমাল হয়ে গেছে, যাই হোক, এটাকে যদি চেঞ্জ করে দিই, sin I2 ইন্টু sin I2 বাই sin R2 সমান 1, I2 কেটে যাবে, তাহলে কি হবে, sin I1 সমান sin I2 আসবে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি I1 সমান I2। অর্থাৎ যখন I1 সমান I2 তখন কি হয়ে যাবে, আলোর রশ্মির কেবলমাত্র পার্শ্বীয় সরণ ঘটেছে, কোনো রকম কৌণিক ঘটেনি, এই সরি I1 সমান R2, ঠিক আছে, এটা R2। বইয়েতে এটা I1 আর I2 দিয়ে করা আছে, এই কোনটা I2 ধরা আছে, আর এটা বোধহয় তোমাদের এটা I1, এটা R1, এটা R2, এটা I2 ধরা আছে, ঠিক আছে। তো হিসাব মতো আমি I1 আর R2 ধরেছি, ঠিক আছে। বইতে I1 আর I2 ধরে করা আছে, তো I1 আর I2 ধরলেও আমি সেটা দেখিয়ে দিচ্ছি কি হতো, কিছুই না, এটাকে তোমরা I2 করে দাও, একটু কালার চেঞ্জ করে দিই তাহলে চোখে পড়বে জিনিসটা, এটাকে I2 লিখছি, এটাকে কি করছি, R2 লিখছি, তাহলে এখানে কি sin I বাই sin R1 হবে, এখানে কি হবে, sin R2 বাই sin I2 হয়ে যাবে। তো শুধু মানটা শুধু তুমি এখানে চেঞ্জ করে দাও, এটা আর করে দাও, এটাকে আই করে দাও, এটাকেও তাই করে দাও, তাহলে কি হবে, এখানে R1 সমান কি হয়ে যাবে, একান্তর কোণ R2 হয়ে যাবে, তাই তো। চেঞ্জ করার সময় তো একই জিনিস করে দাও, কি হবে, এখানে sin R1, এখানেও R1 করে দাও, কেটে গেল, এই R2 জায়গায় কি করে দাও, I2 করে দাও, এখানেও কি করে দাও, I2 করে দাও, এই হয়ে যাবে I2। অর্থাৎ আলোর রশ্মির কোনো রকম কিন্তু কোনো প্রকার চ্যুতি ঘটেনি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই দুটো কেন সমান্তরাল হলো, এটা তো একটা আয়তাকার স্ল্যাব, তাহলে এর উপর যারা অবিলম্ব হবে তারা দুজন নিশ্চয়ই সমান্তরাল, কারণ এ আর এ কি সমান্তরাল, আয়তাকারের বিপরীত বাহুগুলো সবাই সমান্তরাল হয়। তা তাদের উপর দুটো পাশাপাশি অঙ্কিত অবিলম্ব তারাও সমান্তরালই হবে। আর এটা ভেদক, বইয়েতে এই প্রমাণটা তোমাদেরকে লিখে করা আছে অনেক, নাম টাম দিয়ে তোমাদেরকে ওইভাবেই পরীক্ষা করতে হবে, আমি জাস্ট এখানে কি জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। এরপর যেটা আছে প্রিজমের ক্ষেত্রে, একটা প্রিজম কেমন দেখতে হয় ফার্স্ট আমাদেরকে সেটা জানতে হবে। একটা প্রিজম কিন্তু মানে একটা প্রিজম ঠিক আছে, একটা প্রিজম কিন্তু এরকম দেখতে হয়, যার কি তিনটি আয়তাকার তল, কি দুটো ত্রিভুজ আকার তল, ঠিক আছে। যদি এটা এবিসি হয় এই ত্রিভুজ আকার তলটা, এটাকে বলা হয় প্রতিসারক কোণ, কি বলা হয়, এটাকে বলা হয় প্রতিসারক কোণ। আর আহ, আর এবিসি কে বলা হয়, এই যে টোটাল এবিসি, এই ডেল্টা এবিসিটাকে কি বলা হয়, ডেল্টা এবিসি, এটা হচ্ছে প্রিজমের কি না প্রধান ছেদ, ঠিক আছে। আর এবি বিসি এসি যেদিকে এগুলো হচ্ছে একটা প্রতিসারক তল, ঠিক আছে। তো আমরা এই এবিসি প্রধান ছেদ থেকে নিয়ে এরপর আলোর রশ্মির একটা ঘটনাবলী আছে চ্যুতিকোণ নির্ণয়, প্রিজমের ত্রিভুজাকার প্রতিসারক তলের মধ্যে চ্যুতিকোণ নির্ণয়, এটা আমাদের আছে, চ্যুতিকোণটা কিভাবে বার করবো সেটা আমরা এরপর এখানে দেখবো, ঠিক আছে। ওই প্রতিসরণ কোণটাকে এ দিয়ে লেখা হয়। সাপোজ এই একটা ত্রিভুজাকার প্রিজমের প্রধান ছেদ, প্রধান ছেদের এই কোণটা কি এ, ঠিক আছে, এটা এ, একটা আলোক রশ্মি এই পথ দিয়ে পড়লো,
ঠিক আছে, লম্ব, বায়ু থেকে যাচ্ছে কাছে, তাই তো? তাহলে বায়ু থেকে যদি কাছে যায়, লঘু থেকে কি যাচ্ছে, ঘনতে যাচ্ছে, তাহলে একটু অবিলম্বে কাছে চলে আসবে, মানে এই পদ্ধতি যাবে, তাই তো? যে কি আবার অপর পৃষ্ঠে পড়লো, তাই তো? এর সাথে অবিলম্বটাকে, সরি, টু, এ, এই পদ দিয়ে আবার বরাবর কি হচ্ছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাই তো? তাহলে এই পদ দিয়ে যাবে, তাই তো? তাহলে এদের দুজনের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কোন দিকে? এর যাওয়ার কথা ছিল এদিকে, এরও যাওয়ার কথা ছিল কোন দিকে? না, এর যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, তাই তো? তাহলে আমি যদি ধরে নিই এখানেতে এ I1 কোণে আপতিত হয়েছে, কোন দিকে গেছে? R1 এ গেছে। এদিকে আবার কি হয়েছে? R2 তে পড়েছে, এদিকে I2 তে বেরিয়েছে। তাহলে এই যদি I1, এই যদি I2 হয়, তাহলে এর চ্যুতি কোণটা কত? এটাও তাহলে I2, তাই তো? তাহলে এও I2, আর এর চ্যুতি কোণ কত? এর যাওয়ার কথা ছিল এইদিকে, তাহলে চ্যুতি ঘটেছে এইটা। তাহলে এই, এর যাওয়ার কথা ছিল এইদিকে, তাহলে চ্যুতি কতটা ঘটেছে? এই কোণটা ঘটেছে, তাই তো? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই দুটো কোণ মিলে অ্যাকচুয়ালি টোটাল চ্যুতিকোণ। তাহলে দুটো কোণের সমষ্টি কি? এটা চ্যুতিকোণ আর এটা চ্যুতিকোণ। তাহলে দুটোর অ্যাকচুয়ালি বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। একটা ত্রিভুজের কোন একটা বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে মোট চ্যুতি তো এই দুটো কোণের সমষ্টিটা, এই দুটো কোণের অ্যাডিশনটা হচ্ছে দুটো মানে মোট চ্যুতিকোণটা। তাহলে এইটা হচ্ছে তখন ডেল্টা হয়ে যাবে, অর্থাৎ মোট চ্যুতিকোণটা, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে চ্যুতি কতটা ঘটেছে? টোটালটা I1, যার কথা ছিল এই তাহলে প্রথম তলে। তাহলে এই যে এই তলটার ক্ষেত্রে যদি এ বি সি নাম দিই, এ বি তলে প্রতিসরণের ক্ষেত্রে কি হয়েছে? এ বির জন্য কি হয়েছে? আমি বেশি লিখছি না, ঠিক আছে? কি হয়েছে চ্যুতিকোণ কত? যদি ডেল্টা ওয়ান লিখি আমি, তাহলে কি I1 মাইনাস R1, তাই তো? আর যদি এসি তলে লিখি এই একই জিনিস, যদি ডেল্টা টু লিখি, কি হবে? এর কোনটা? এ তো R2 তে পড়েছে, গেছে কোন দিকে? R2 দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গেছে কোন দিকে? এই দিকে, সরি, হ্যাঁ। তাহলে এই দিকে চুরি করেছে এইটা। টোটাল কোনটা ছিল? হ্যাঁ, I2। তাহলে হচ্ছে তোমার, সরি, হুম, হুম, হয়েছে, এতে দিয়ে যে পড়েছে, তাহলে তাই তো বলি নিশ্চয় খুঁজে পেয়েছি। এটা তো চ্যুতি কোণটা আসবে না, বেরিয়েছে কোন কোণটা দিয়ে? এই কোণটা দিয়ে, এই টোটাল কোণটা I2, লেখায় ভুল হয়ে গেছে। আর এটা হচ্ছে চ্যুতি কোণটা, এটা হচ্ছে ডেল্টা টু, এটা হচ্ছে ডেল্টা ওয়ান, এটা ডেল্টা টু, মানে এটাও ডেল্টা টু, তাই তো? ছোট জায়গা, এটা ডেল্টা ওয়ান, এটা ডেল্টা টু। হ্যাঁ, মোট চ্যুতি ডেল্টা, ডেল্টা সমান কি? ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। পাশে দিকে রাখছে, ডেল্টা সমান ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। তাহলে ডেল্টা সমান ডেল্টা টু সমান এখানে কত পাবো? ডেল্টা টু সমান কি? I2 মাইনাস R2, দেখো এই টোটালটা হচ্ছে I2, এই টোটাল কোনটা? সেখান থেকে কতটা বেড়ে গেছে? এইটুকু বেড়ে গেছে, এটাকে এই যে I2 মাইনাস কি এইটুকু কোনটা, মানে I2 মাইনাস R2, সরি সরি সরি, ছবিটা হেজি হয়ে গেছে, বোঝার একটু প্রবলেম হচ্ছে। বুঝতে পেরেছি মিস্টেকটা। এটা I1 তো, এই I1 এ পড়েছে, তাহলে I1 যদি এটা হয়, অ্যাকচুয়ালি মানে আমার ছবিটা এখানটাই অবিলম্বটা আঁকাটা একটু গোলমাল হয়েছে। তাহলে এইটা তখন I1 হবে। তাহলে মোট চ্যুতিটা কোন দিকে? এর যাওয়ার কথা ছিল কোন দিকে? এদিকে গেছে, এদিকে যাওয়ার কথা ছিল, আর ভেঙেছে কোন দিকে? এদিকে ভেঙেছে, ঠিক আছে? টোটাল চ্যুতিটা I1 প্লাস R1 হবে এটা, আর এইটা হবে I2 মাইনাস R। এইটা কি? টোটালটা I2, এটা হচ্ছে R2, এটা হচ্ছে I2 মাইনাস R2। তাহলে মোট যদি ডেল্টা সমান ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু, তাহলে কি হয়েছে? I1 প্লাস R1
প্লাস I2 মাইনাস R2, তাই তো? তাহলে কি হচ্ছে এখানে I1 প্লাস I2 মাইনাস কমন নিলে R1 প্লাস R2। তাহলে R1 প্লাস R2 সমান কি থাকবে আবার? এই যে একটা চতুর্ভুজ পাচ্ছি না, আমি কালি দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি। এই যে চতুর্ভুজটা, দেখো তো, এই যে চতুর্ভুজটা পাচ্ছি আমি, এই যে চতুর্ভুজটা পার্টিকুলারলি, এই চতুর্ভুজটার ক্ষেত্রে কি হচ্ছে না, এই কোণটা কি, হুম, এই চতুর্ভুজটার ক্ষেত্রে এই টোটাল কোণটা তো 90 ডিগ্রি, মানে এ তো অভিলম্ব, এই তাহলে সাপেক্ষে এটা তো 90 ডিগ্রি, তাই তো? এটা কি 90 ডিগ্রি, আর ওটা ওইদিকের ক্ষেত্রেও কিন্তু তাই। তাহলে এই দুটো মিলে তো 90 ডিগ্রি 90 ডিগ্রি চলে গেল। উফ, তাহলে তোমরা দেখো আর একটা জিনিস দেখতে পাবে, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা এখান থেকে কি পাচ্ছি, এই কোণটা যদি একটা থিটা ধরে নিই, তাহলে কি হচ্ছে থিটা প্লাস R1 প্লাস R2 সমান কত পাবো? 180 ডিগ্রি। আর কি হবে না, এই কোণটা আর এই কোণটা, এই দুটো মিলে তো 180 চলেই গেল। আর তাহলে এ প্লাস থিটা সমান আবার কি 180 ডিগ্রি, তাই তো? তাহলে এই দুটো সমীকরণকে যদি তুলনা করি তাহলে কি পাচ্ছি দেখো তো, এ সমান R1 প্লাস R2 পাচ্ছি একটা। তাহলে এ সমান যদি R1 প্লাস R2 হয়, এটা বসিয়ে দিলে কি পাবো, ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এটা আছে তোমাদের, আমার এই প্রমাণটা করতে একটু সময় লাগলো, কারণ এই ছবিটা খুব হেজি হয়ে গেছে, এখানে না বোঝা যাচ্ছে না, সেজন্য আমি বারবার লিখতে যে থমকে কেন যাচ্ছি, যে মানে ছবিটাতে যেহেতু বোঝা যাচ্ছে না, আমি তাই জন্য মানে ভুলভাল লিখছি নাকি আমার ডাউট হচ্ছে, কারণ আমি যেটা ইন্ডিকেট করছি আমাকে সেই ওয়াইজ তো লিখতে হবে, কারণ আগেরবার তোমরা দেখলে আমি I1 I2 দিয়ে না করে R1 R2 দিয়ে লিখেছি। তাহলে আমাকে ঘটনাটা যেটা করছে সেই হিসাবে লিখতে হবে। সেই কারণে মানে ছবিটা খুব হেজি হয়ে যাওয়ার কারণে আমি এটা মানে লিখতে পারছিলাম না। আমি তাও তোমাদেরকে ছবিটা আমি আর একটু মানে ভালো করে ক্লিয়ার করে এঁকে আর একবার এই জিনিসটা বুঝিয়ে দিই, ঠিক আছে? ছবিটা একটু বড় করে আঁকছি আমি, ঠিক আছে? এই যদি ঘটনাটা হয়, পিছন তো এইভাবে যে পড়লো, এই গেল, এই বেরিয়ে গেল, ঠিক আছে? এই ছিল আমাদের জিনিসটা। এটা হচ্ছে এর অভিলম্ব, আর এইটা হচ্ছে এর অভিলম্ব, ঠিক আছে? এই কোণটা তখন ছিল এ, ঠিক আছে? এই ছিল জিনিস। তাহলে এ I1 কোণে হয়েছে, তাহলে এর যাওয়ার কথা ছিল এই দিকে, তাই তো? এই যদি I1 কোণে হয়, অবদিত হয়েছে অভিলম্ব হিসাবে, তাহলে এর যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু এর বেঁকেছে কতটা, এইটুকুটা। তাহলে এর চ্যুতিকোণ হচ্ছে এইটুকুটা, হচ্ছে ডেল্টা 1, ঠিক আছে? একইভাবে এদিকে যে এইখানে পড়েছে কোনটা, এইটা, তাই তো? সরি, অবিলম্ব এইটা পড়েছে, এইটা হচ্ছে কখন তখন কোনটা, আর এইটা হচ্ছে প্রতিসরণ কোনটা গেছে এদিকে, এটা R1, এইটা হয়ে গেছে তখন R2। R2 যাওয়ার কথা ছিল কোন দিকে, R2 যাওয়ার কথা ছিল হচ্ছে এইদিকে, তাই তো? কিন্তু R2 গেছে কোন দিকে, মানে I2টা গেছে কোন দিকে, গেছে এদিকে। তাহলে এই টোটাল কোনটা হয়ে যাচ্ছে তখন কোনটা, I2। তাহলে চ্যুতি কোণ কোনটা, এইটুকুটা, I2, মানে এটা হচ্ছে তখন ডেল্টা 2 সমান I2 মাইনাস R2। আমি যেটা এখানে লিখেছিলাম, এই ডেল্টা 2 সমান I2 মাইনাস R2, তাই তো? তাহলে